প্রথম প্রশ্ন, দ্বিতীয়বারের জন্য সুভাষচন্দ্র কংগ্রেস সভাপতি নির্বাচিত হয়েছিলেন? অপশন এ হরিপুরা, অপশন বি ত্রিপুরী, অপশন সি পাটনা, অপশন ডি কলকাতা। উত্তর অপশন বি ত্রিপুরী। সুভাষচন্দ্র বসু দুইবার কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। প্রথমবার সভাপতি নির্বাচিত হয়েছিলেন 1938 খ্রিস্টাব্দে। গুজরাটের হরিপুরায় এই সভা বসেছিল। দ্বিতীয়বার সভাপতি নির্বাচিত হয়েছিলেন 1939 খ্রিস্টাব্দে, যেটি মধ্যপ্রদেশের ত্রিপুরা অঞ্চলে সভা অধিবেশন বসে। দ্বিতীয়বার তিনি যখন সভাপতি নির্বাচিত হন, সেই সভাপতি এমন অবস্থা তৈরি হয়েছিল যেখানে সুভাষচন্দ্র বসুকে পদত্যাগ করতে বাধ্য করানো হয়েছিল এবং পট্টাভি সীতারামাইয়া এর পরাজিতর কারণের জন্য এই ঘটনা ঘটে। এবং যেখানে আমরা দেখতে পাই যে ডক্টর রাজেন্দ্র প্রসাদ সুভাষচন্দ্র বসুর স্থলাভিষিক্ত হয়েছিলেন। সুভাষচন্দ্র বসু ছিলেন কংগ্রেসের প্রথম নির্বাচিত সভাপতি। ডালহৌসি কবে অযোধ্যা অধিগ্রহণ করেছিলেন? অপশন এ 1848, অপশন বি 1853, অপশন সি 1856, অপশন ডি 1857 খ্রিস্টাব্দ। উত্তর 1856 খ্রিস্টাব্দ। লর্ড ডালহৌসি 1812 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি ভারতবর্ষের ব্যস্তবাগীশ রুগ্ন মানুষ হিসাবে পরিচিত ছিলেন। 1848 থেকে 1856 খ্রিস্টাব্দে তিনি ভারতের গভর্নর জেনারেল ছিলেন। লর্ড ডালহৌসির সময়কালে দ্বিতীয় ইঙ্গ শিখ যুদ্ধ, দ্বিতীয় ইঙ্গ ব্রহ্মযুদ্ধ এবং এছাড়াও সত্যবিলোপ নীতি প্রবর্তিত হয়েছিল। বিধবা বিবাহ আইন তার সময়কালেই প্রণয়ন হয়। 1853 খ্রিস্টাব্দে শেষ সনদ আইন বা চার্টার অ্যাক্ট তার সময়কালেই প্রণীত হয়েছিল। এছাড়াও ডাক টিকিটের প্রবর্তন, ভারতে প্রথম রেল যোগাযোগ ব্যবস্থা, এছাড়াও পিডাব্লিউডি দপ্তর তার সময়কালে গড়ে ওঠে। লর্ড ডালহৌসি সিমলাকে গ্রীষ্মকালীন রাজধানীতে পরিণত করেন। আধুনিক পাঞ্জাবের জনক বলা হয় তাকেই। জাহাজ চলাচলের সুবিধার্থে লাইট হাউস তৈরি করেছিলেন তিনি। ভারতীয় সেনাদলে গোর্খাদের নিয়োগের নীতি গ্রহণ করেছিলেন লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসির জীবনীকার ছিলেন স্যার উইলিয়াম লি ওয়ার্নার। সত্যবিলোপ নীতি দ্বারা তিনি সাতারাকে 1848 খ্রিস্টাব্দে, সম্বলপুরকে 1849 খ্রিস্টাব্দে, বাঘাতকে 1850 খ্রিস্টাব্দে, ছোটানা উদয়পুরকে 1852 খ্রিস্টাব্দে, ঝাঁসিকে 1853 খ্রিস্টাব্দে এবং নাগপুরকে 1854 খ্রিস্টাব্দে এবং সর্বশেষ আওয়াধ অঞ্চলটিকে 1856 খ্রিস্টাব্দে অধিগ্রহণ করেছিলেন। পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটির লেখককে? অপশন এ সুরেন্দ্রনাথ ব্যানার্জি, অপশন বি ফিরোজ শাহ মেহতা, অপশন সি বদরুদ্দিন তাইবজি, অপশন ডি দাদাভাই নৌরোজি। অপশন ডি দাদাভাই নৌরোজি। সুরেন্দ্রনাথ ব্যানার্জি, যিনি রাষ্ট্রগুরু বা বাংলার মুকুটহীন রাজা নামে পরিচিত, 1869 খ্রিস্টাব্দে আইসিএস পরীক্ষায় তিনি সফল হয়েছিলেন এবং 1876 খ্রিস্টাব্দে তিনি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন। সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে ইংরেজরা সারেন্ডার নট আখ্যা দিয়েছিলেন। এছাড়াও 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের সময় লর্ড কার্জন তিনি যে উক্তি দিয়েছিলেন, সেই উক্তির পরিপ্রেক্ষিতে তিনি বলেছিলেন, উই শ্যাল মেক দ্য সেটেল ফ্যাক্ট আনসেটেলড। এছাড়াও সুরেন্দ্রনাথ ব্যানার্জি 1920 খ্রিস্টাব্দে ব্রিটিশদের কাছ থেকে স্যার খেতাব লাভ করেছিলেন। আত্মজীবনীমূলক গ্রন্থটি হল এ নেশন ইন মেকিং এবং 1925 খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ ব্যানার্জি পরলোক গমন করেছিলেন। ফিরোজ শাহ মেহতা 1845 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। 1890 সালে কলকাতায় অনুষ্ঠিত যে জাতীয় কংগ্রেসের অধিবেশন হয়েছিল, সেখানে তিনি নির্বাচিত হন। ফিরোজ শাহ মেহতা লায়ন অফ বোম্বে, আনক্রাউন্ড কিং অফ বোম্বে, এছাড়াও ব্রিটিশ সরকার দ্বারা নাইট উপাধিতে ভূষিত হওয়ার জন্য তিনি স্যার নামে পরিচিত লাভ করেছিলেন। ফিরোজ শাহ মেহতা 1915 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। বদরুদ্দিন তাইবজি জন্ম 1844 খ্রিস্টাব্দে। 1887 খ্রিস্টাব্দে মাদ্রাজে কংগ্রেসের যে তৃতীয় অধিবেশন হয়েছিল, সেখানে তিনি কংগ্রেসের তৃতীয় সভাপতি হিসেবে এবং প্রথম মুসলিম সভাপতি হিসাবে নিযুক্ত হয়েছিলেন। 1895 খ্রিস্টাব্দে বোম্বাই হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হয়েছিলেন এবং তিনিই ছিলেন বোম্বে হাইকোর্টের প্রথম মুসলিম নিযুক্ত বিচারপতি। বদরুদ্দিন তাইবজি 1906 খ্রিস্টাব্দে লন্ডনে হার্ট অ্যাটাকের জন্য মৃত্যু হয়েছিল।
দাদাভাই নৌরোজি, যিনি পার্সি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, তিনি ভারতে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত। কংগ্রেসের 3বার অধিবেশনে সভাপতিত্ব করেন। 1886 খ্রিস্টাব্দে কলকাতায়, 1893 খ্রিস্টাব্দে লাহোর এবং 1906 খ্রিস্টাব্দে আবার কলকাতায় তিনি সভাপতিত্ব করেছিলেন। 1906 সালে কলকাতায় যে সভা অধিবেশন হয়েছিল সেখানে প্রথমবারের জন্য দাদাভাই নৌরোজি স্বরাজ কথাটি ব্যবহার করেছেন। গ্রন্থ পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়ায় তিনি দেখিয়েছেন ইংরেজদের অর্থনৈতিক শোষণের চরিত্র। দাদাভাই নৌরোজি 1886 খ্রিস্টাব্দে পার্লামেন্টে নির্বাচনে দাঁড়িয়েছিলেন কিন্তু পরাজিত হন। 1892 খ্রিস্টাব্দে আবার নির্বাচনের জন্য তিনি দাঁড়ান। সেন্ট্রাল ফিন্সবেরি থেকে লিবারেল দলের হয়ে তিনি নির্বাচনে জয়লাভ করেন। তিনি প্রথম এশীয় ব্যক্তি যিনি ব্রিটিশ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়েছিলেন। দাদাভাই নৌরোজি প্রথম ব্যক্তি যিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ে প্রথম ভারতীয় অধ্যাপক হয়েছিলেন এবং তিনিই ছিলেন ভারত সরকারের প্রথম বেসরকারি রাষ্ট্রদূত। 1851 খ্রিস্টাব্দে গুজরাটি ভাষায় দাদাভাই নৌরোজি রাস্ত গোপ্তা নামে একটি পত্রিকা প্রকাশ করেছিলেন। 1917 সালে তিনি পরলোক গমন করেন। স্বাধীন ভারত সরকার 1963 খ্রিস্টাব্দ, 1997 খ্রিস্টাব্দ এবং 2017 সালে তার জন্য স্ট্যাম্প বানিয়েছিলেন। আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কে? অপশন এ লালা লাজপত রায়, অপশন বি বাল গঙ্গাধর তিলক, অপশন সি দয়ানন্দ সরস্বতী, অপশন ডি অরবিন্দ ঘোষ। উত্তর দয়ানন্দ সরস্বতী। দয়ানন্দ সরস্বতী 1824 খ্রিস্টাব্দে হিন্দু ব্রাহ্মণ পরিবারে গুজরাটে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম ছিল মূল শঙ্কর তিওয়ারি। সন্ন্যাস গ্রহণ করার পর তার নাম হয়ে যায় দয়ানন্দ সরস্বতী। 1860 খ্রিস্টাব্দে তিনি মথুরায় গুরু বীরজানন্দ দণ্ডির কাছে শিষ্য গ্রহণ করেন। দয়ানন্দ সরস্বতীর দ্বারা যে সমস্ত ব্যক্তিগণ প্রভাবিত হয়েছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন ম্যাডাম কামা, স্বামী শ্রদ্ধানন্দ, শ্যামজি কৃষ্ণ বর্মা, ভগৎ সিং, বিনায়ক দামোদর সাভারকর, লালা হরদয়াল, মদনলাল ধিংরা, রামপ্রসাদ বিসমিল, মহাদেব গোবিন্দ রানাডে, আশফাকুল্লাহ খান, লালা লাজপত রায় ও আরও অনেকেই। 1872 খ্রিস্টাব্দে স্বামী দয়ানন্দ সরস্বতী মত প্রচারের জন্য কলকাতায় আসেন। তখন তিনি কেশবচন্দ্র সেনের সঙ্গে দেখা করেন। সংস্কৃত ও হিন্দিতে ব্যাখ্যান শুরু করেছিলেন তাদের মধ্যে। 1873 খ্রিস্টাব্দে তিনি কলকাতা থেকে প্রস্থান করেছিলেন। 1875 খ্রিস্টাব্দে 7ই মার্চ 23 জন সদস্যকে নিয়ে বোম্বাইয়ে তিনি আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। প্রথমে 28টি মূলনীতির ওপর এবং পরের দিকে মাত্র 10টি মূলনীতির ওপর আর্য সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল। সংগঠনে তিনি হিন্দি ভাষাকে বেশি প্রাধান্য দিয়েছিলেন। তিনি হিন্দু জাতির জাতীয় সমৃদ্ধির জন্য গাভী ও কৃষির গুরুত্ব অনুভব করেন এবং গোহত্যা বন্ধ করার জন্য গো করুণানিধি রচনা করেন। 1880 খ্রিস্টাব্দে গো কৃষ্যাদি রক্ষিণী সভা নামে একটি সংগঠন তৈরির প্রস্তাব করেছিলেন। জাতীয় সংহতি স্থাপনের জন্য তিনি হিন্দিকে জাতীয় ভাষা ও লিপিতে দেবনাগরী হিসাবে ব্যবহারের আহ্বান জানিয়েছিলেন। এছাড়াও হিন্দি ভাষায় তিনি শতার্থ প্রকাশ নামক একটি বই প্রকাশ করেছিলেন। 1883 খ্রিস্টাব্দে তিনি পরলোক গমন করেন। লালা লাজপত রায় 1865 খ্রিস্টাব্দে পাঞ্জাবের এক গ্রামে জন্মগ্রহণ করেন। 1888 খ্রিস্টাব্দে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসে অংশগ্রহণ করেন। 1907 খ্রিস্টাব্দে তিনি ব্রিটিশ সরকারের কুনজরে পড়েছিলেন, যার জন্য তাকে ব্রহ্মদেশের মান্দালয় জেলে নির্বাসিত করা হয়। 1916 খ্রিস্টাব্দে তিনি ইয়ং ইন্ডিয়া নামক একটি গ্রন্থ লিখে যেখানে নরমপন্থীদের সমালোচনা করেছিলেন। 1920 খ্রিস্টাব্দে তিনি কলকাতায় কংগ্রেসের বিশেষ অধিবেশনে আহ্বান জানানো হয়েছিল। 1920 খ্রিস্টাব্দের AITUCর প্রথম অধিবেশনে তিনি সভাপতিত্ব করেন এবং পরের দিকে জনপ্রিয়তার জন্য তাকে পাঞ্জাব কেশরী আখ্যা দেওয়া হয়েছিল। 1928 খ্রিস্টাব্দে সাইমন কমিশনের বিরোধী আন্দোলনের জন্য বয়কটের ডাক দিতে যান। 1928 খ্রিস্টাব্দের 30 অক্টোবর সাইমন কমিশন বিরোধী এক মিছিলে তাকে লাঠির আঘাত করা হয়েছিল, যার জন্য 1928 খ্রিস্টাব্দের 17 নভেম্বর অকাল প্রয়াণ ঘটেছিল। বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলক 1856 খ্রিস্টাব্দে মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেন। 1880 খ্রিস্টাব্দে তিনি প্রথম রাজনীতিতে যোগ দেন। তিলক জাতীয়তাবাদ প্রচারের জন্য ইংরাজি ভাষায় মারাঠি পত্রিকা এবং মারাঠি ভাষায় কেসরি নামক দুটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন। জাতীয়তাবাদের জন্য শিবাজী উৎসব 1895 খ্রিস্টাব্দে এবং গণপতি উৎসব 1893 খ্রিস্টাব্দে প্রবর্তন করেন।
18 মাসের কারাদণ্ড হয়েছিল 1897 খ্রিস্টাব্দে কমিশনার র্যান্ড ও আয়ার্স্টকে হত্যার জন্য তিলককে দায়ী করা হয়েছিল। তিলক গোহত্যা বিরোধী আন্দোলনে বিশেষ ভূমিকা গ্রহণ করেছিলেন। এছাড়া 1906 খ্রিস্টাব্দে তিনি বিদেশি বস্ত্রবর্ণী উৎসব পালন করেছিলেন। তিনি 6 বছর বার্মায় মান্দালয় জেলে কাটানোর সময় গীতারহস্য নামক একখানি গ্রন্থ লিখেছিলেন এবং তিনি দৃপ্ত ঘোষণা দিয়েছিলেন, স্বরাজ আমার জন্মগত অধিকার, আমি তা অর্জন করবই। এছাড়া 1916 খ্রিস্টাব্দে তিনি বেলগাবে বোম্বে প্রভিন্সিয়াল কংগ্রেসের অধিবেশনে হোম রুল লীগ গঠনের কথা জানিয়েছিলেন, যার মূল কেন্দ্র ছিল মহারাষ্ট্র। এছাড়াও মহাত্মা গান্ধী তাকে আধুনিক ভারতের স্রষ্টা বলে সম্মানিত করেছিলেন। ভ্যালেন্টাইন চিরল তার ইন্ডিয়ান আনরেস্ট গ্রন্থে ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট বলে আখ্যা দিয়েছিলেন বাল গঙ্গাধর তিলককে। 1920 খ্রিস্টাব্দের 31শে জুলাই লোকমান্য তিলক পরলোক গমন করেন। অরবিন্দ ঘোষ 1872 খ্রিস্টাব্দে কলকাতায় এক সম্ভ্রান্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। 1892 খ্রিস্টাব্দে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবাদে তিনি বৃত্তি লাভ করেন। 1901 খ্রিস্টাব্দে মৃণালিনী দেবীকে বিবাহ করেন। 1893 খ্রিস্টাব্দে তিনি ইন্দুপ্রকাশ পত্রিকায় নিউ ল্যাম্পস ফর ওল্ড নামক রচনায় নরমপন্থী কংগ্রেসীকে তিনি সমালোচনা করেছিলেন। তিনি ভারতীয় রাজনীতিতে জোয়ান অফ আর্ক, জোসেফ মাস্তিনির গুণমুগ্ধ ভক্ত ছিলেন। 1891 খ্রিস্টাব্দে তিনি লোটাস অ্যান্ড ড্রাগার সোসাইটি গঠন করেছিলেন। 1905 খ্রিস্টাব্দে স্বদেশী আন্দোলন শুরু হলো আর আমিও রাজনীতি জগতে প্রবেশ করলাম, এই ভাষণ তিনি প্রকাশ করেছিলেন। 1905 খ্রিস্টাব্দে তিনি ভবানী মন্দির নামক একটি প্রবন্ধী রচনা করেছিলেন। 1906 সালে ইংরেজি সাপ্তাহিক পত্রিকা বন্দে মাতরম তিনি সম্পাদনা করেছিলেন। অরবিন্দের কাছে স্বরাজ কথার অর্থ ছিল পূর্ণ স্বাধীনতা। 1910 খ্রিস্টাব্দে অরবিন্দ রাজনীতির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে আত্মার শান্তি কামনার জন্য তিনি ফরাসি অধিকৃত পণ্ডিচেরিতে আধ্যাত্মিক সাধনায় মগ্ন হয়েছিলেন। 1950 খ্রিস্টাব্দে 5ই ডিসেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে জাতীয়তাবাদী দার্শনিক, স্বাদেশিকতার কবি বলে তাকে আহ্বান জানিয়েছিলেন।